আমরা সমাস সম্পর্কে একটু জানবো। সমাস কি আসলে? তো তোমরা সবাই কম বেশি পড়েছো সমাস। সমাস কাকে বলে, কত প্রকার, কি কি, এটা একটু আমাকে জানাবা। তার আগে বলো, সমাস শব্দের অর্থটা কি? সমাস শব্দের অর্থ কি এইটা একটু বলো তো সবাই। সমাস শব্দের অর্থ কি? ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একটু জেনে নিই যে সমাস শব্দের অর্থটা আসলে কি। সমাস শব্দের অর্থ আমরা জানি যে সংক্ষেপণ, সংক্ষেপণ, পদের মিলন। কিসের মিলন ভাইয়া? পদের মিলন। সংক্ষেপণ, পদের মিলন। এরপরে কি ভাইয়া? এক পদীকরণ। কি ভাইয়া? এক পদীকরণ। এক পদীকরণ। তাহলে সংক্ষেপণ, পদের মিলন, এক পদীকরণ, এইটা হলো সমাস শব্দের অর্থ। ঠিক আছে, এমসিকিউতে আসবে তোমার যে সমাস শব্দের অর্থ কি, অথবা নিচের কোনটি এক পদীকরণ করে থাকে। এক পদীকরণ কোনটাই করে? সমাস। অপশনে তোমার চারটা থাকবে, ওইটার ভিতরে অবশ্যই তুমি অ্যান্সার করবা। ঠিক আছে, ওইটার ভিতরে অবশ্যই তুমি সুন্দর করে অ্যান্সার করবা। ঠিক আছে, আচ্ছা তোমরা আচ্ছা আমরা ক্লাসে আসি। হ্যাঁ, তাহলে পদের মিলন, এক পদীকরণ, সংক্ষেপণ। ঠিক আছে ভাইয়া, এইটা হলো সমাস শব্দের অর্থ। এখন আমরা যদি একটু আলোচনা করি যে আমরা যদি একটু দেখবো, তার আগে কিছু কথা আমরা মনে রাখবো এবং এটা মুখস্থ রাখবো যে এই যে সমাস আছে, এইটা প্রথমত পারিভাষিক শব্দ। কি শব্দ ভাইয়া? পারিভাষিক শব্দ। সমাসটা কি শব্দ ভাইয়া? পারিভাষিক শব্দ। ঠিক আছে, আচ্ছা সমাসটা কোন ভাষা থেকে এসেছে ভাইয়া? সমাস সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃত ভাষা থেকে, ভাষা থেকে এসেছে। ঠিক আছে ভাইয়া, সমাস সংস্কৃত ভাষা থেকে এসেছে। আচ্ছা, এরপরে কি ভাইয়া? সমাস এটা সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং শব্দ তথ্যে আলোচিত হয়। শব্দ, কৃত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে ভাইয়া কৃত প্রত্যয় যে সাধিত শব্দ, সেটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই ভাইয়া? সম প্লাস অস প্লাস অ। কি পাই ভাইয়া? সম প্লাস অস প্লাস অ। এইটা হলো আমরা সমাসটাকে ভাঙলে পাই। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা কি পাই? সমাসটাকে ভাঙলে পাই। আচ্ছা দেখা যায়, সবাই একটু দ্রুত খাতায় উঠাবা। ঠিক আছে, সবাই দ্রুত একটু খাতায় উঠাবা, মনোযোগ সহকারে ক্লাস করবা। ঠিক আছে, মনোযোগ সহকারে ক্লাস করবা। ওকে, তাহলে এই সমাস সংক্ষেপণ, পদের মিলন, এক পদীকরণ। সমাস হলো পারিভাষিক শব্দ। সমাস সংস্কৃত ভাষা থেকে এসেছে, শব্দ তথ্যে আলোচিত হয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে সমাস কোন তথ্যে আলোচিত হয়। উত্তর হবে কি ভাইয়া? শব্দ তথ্যে আলোচিত হয়। কৃত প্রত্যয় সাধিত শব্দ। কৃত প্রত্যয়। ঠিক আছে, কি প্রত্যয় সাধিত শব্দ ভাইয়া? কৃত প্রত্যয়। তাহলে এটা যদি আমরা ভাঙি, সম প্লাস ধাতু চিহ্ন অস প্লাস অ, এটা পাই আমরা। তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, আমরা যদি সবাই এটা বুঝে থাকি, অবশ্যই আমরা একটা সংজ্ঞা দিতে পারি। আমরা একটা সংজ্ঞা দিতে পারি যে সমাস কাকে বলে। সমাস কাকে বলে? আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো, আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে, আচ্ছা এরপরে আসি আমরা যে সমাস জিনিসটাকে। সমাস জিনিসটাকে এটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এটা আমরা একটু দেখবো। তো তার আগে আমরা যে সংক্ষেপণ, পদের মিলন, এটা দেখলাম, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, যে সংক্ষেপণ, পদের মিলন এইটা কিভাবে হয়, এইটা কিভাবে হয়। তো আশা করি সবাই খাতায় উঠাই নিয়েছো। তাহলে আমি এই নিচের গুলা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই নিচের গুলা মুছে দিলাম। ওকে, এখন আমরা আসি, এখন আমরা আসি যে সমাস কাকে বলে। সমাস কাকে বলে? একাধিক পদকে এক পদীকরণ করাকে কি বলে ভাইয়া? সমাস। একাধিক পদকে এক পদীকরণ করাকে কি বলে ভাইয়া? সমাস। একাধিক পদকে এক পদীকরণ করাকে সমাস বলে।
এটা সবাই খাতায় লিখে রাখবা যে একাধিক পদকে এক পদীকরণ করাকে সমাস বলে। সমাসের উদ্দেশ্য কি ভাইয়া? সমাসের উদ্দেশ্য হলো বাক্যকে, একটা বাক্য বা শব্দকে যদি যদি আমরা বাক্য বলে থাকি তাহলে সেই বাক্যটাকে সংক্ষেপণ করে, ঠিক আছে, পদের মিলন ঘটায় এবং একাধিক পদ যেখানে থাকে সেখান থেকে ছোট্ট একটা পদে আনে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। আমরা দুইটা উদাহরণ লিখতে পারি যে সিংহ চিহ্নিত আসন অথবা মৌ সংগ্রহ করে যে মাছি। সিংহ চিহ্নিত আসন অথবা মৌ সংগ্রহ করে যে মাছি। তাহলে এখান থেকে আমরা একটু দেখব মৌ সংগ্রহ করে যে মাছি। আচ্ছা, তাহলে আমরা কি বলে থাকি ভাইয়া? মৌমাছি। কি বলে থাকি? মৌমাছি। মৌ সংগ্রহ করে যে মাছি তাকে আমরা কি বলে থাকি? মৌমাছি। অথবা সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, সেটার আমরা কি বলি ভাইয়া? সিংহাসন। সিংহাসন। আচ্ছা, এই দুইটা থেকে আমরা একটু দেখব যে সমাসটা আসলে এক পদীকরণ করে থাকে কিনা, পদের মিলন ঘটায় কিনা, তারপরে সংক্ষেপণ করে থাকে কিনা, এইটা আমরা একটু দেখব, ঠিক আছে। তাহলে মৌ সংগ্রহ করে যে মাছি তারে আমরা মৌমাছি বলে থাকি। তো তার আগে আমরা একটা কথা লিখে রাখবো যে সমাসের 5টা উপাদান আছে। কয়টা উপাদান আছে ভাইয়া? 5টা উপাদান। 5টি, ঠিক আছে। সমাসের উপাদান কয়টা আছে ভাইয়া? 5টা। তো আমরা এই 5টা উপাদান অবশ্যই কিভাবে আসলো, কি করে হলো, এটা আমরা জানবো। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাও তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, সবাই একটু দ্রুত জানায়। হ্যাঁ, আচ্ছা, 5টা উপাদান কি কি? আমরা 5টা উপাদান এই পাশে লিখে রাখি। 5টা উপাদান লিখে রাখি। 1 নম্বর ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এরপরে আছে সমস্ত পদ। সমস্ত পদ। সমস্ত পদ। এরপরে আছে পূর্বপদ। পূর্বপদ। পরপদ। পরপদ। এরপরে আছে সমস্যমান পদ। সমস্যমান পদ। ভাইয়া কয়টা বললাম আমরা? 5টা। ব্যাস বাক্য, সমস্ত পদ, ব্যাস বাক্য, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, সমস্যমান পদ। এইটা হলো আমাদের 5টা উপাদান। কি ভাইয়া? 5টা উপাদান। এই উপাদানগুলোরে একসাথে কি বলা হয় ভাইয়া? প্রতীচী। কি বলা হয়? প্রতীচী। 5টা উপাদান আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে। 5টা উপাদান আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। তো আমরা নিচের যে উদাহরণটা লিখছিলাম, সিংহ চিহ্নিত আসন, তাহলে আমরা কি বলে থাকি? সিংহাসন। আচ্ছা, এই যে ছোট অংশটা ভাইয়া, এই ছোট অংশটার নাম কি ভাইয়া? সমস্ত পদ। এটার নাম কি ভাইয়া? সমস্ত পদ। এটার নাম কি? সমস্ত পদ। আচ্ছা, বড় যে অংশটা আছে, এই যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটার নাম কি ভাইয়া? ব্যাস বাক্য। এটার নাম কি ভাইয়া? ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এটার নাম কি ভাইয়া? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম আছে বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আচ্ছা, ব্যাস বাক্যের অপর নাম কি আছে? বিগ্রহ বাক্য, সমাস বাক্য। তাহলে সিংহ চিহ্নিত আসন, আমরা সেখান থেকে পেলাম সিংহাসন। তাহলে বড় যে অংশটা থাকবে সেটা আমাদের কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি ভাইয়া? বিগ্রহ বাক্য, সমাস বাক্য এবং আচ্ছা, তাহলে আমরা একসাথে মনে রাখার জন্য এভাবে লিখতে পারি যে ব্যাস বি, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, ব্যাস বাক্য, ঠিক আছে। এইটা হলো আমাদের ব্যাস বাক্যের অপর নাম। তো আমরা একটু দেখবো যে ব্যাস বাক্য থেকে যেই ছোট অংশটা আমরা পেয়েছিলাম, ব্যাস বাক্য থেকে যেই ছোট অংশটা আমরা পেয়েছিলাম, সেই ছোট অংশ থেকে সমস্ত পদ, এই সমস্ত পদে 2টা পদ থাকে ভাইয়া। কয়টা পদ? 2টা। আচ্ছা, সবাই ক্লাসে একটু জয়েন হও। হ্যাঁ, ক্লাসটা অনেকের করা, তারপরেও যদি ক্লাসটা আরেকবার করো প্রথম থেকে, তাহলে তোমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। ক্লাসটা যদি আবার প্রথম থেকে তোমরা করো তাহলে ক্লাসটা তোমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। তো ক্লাসটা মিস দিও না, সবাই ক্লাস করো, ঠিক আছে। ক্লাসটা করো, অনেক লাভ আছে। ক্লাস মিস দিলে তোমার চান্স মিস হয়ে যাবে, 1 মার্ক তুমি কম পাবা। সেখান থেকে
তোমার চান্সটা নাও হতে পারে। তাহলে সময় যেহেতু আছে, স্বপ্ন যখন দেখেছো তখন বাস্তবায়ন তোমাকেই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুইটা পদ পাই। একটার নাম কি ভাইয়া? তাহলে ভাইয়া আমরা সমাসের যে 5টা উপাদান দেখেছিলাম সেখান থেকে ব্যাস বাক্য একটা উপাদান আমরা পেয়েছি। এখন সমস্ত পদ আর একটা উপাদান, তাহলে দুইটা পেয়েছি। এবার পূর্ব পদ, তাহলে সমস্ত পদের পূর্বে যেটা থাকে সেটা হলো পূর্ব পদ। আচ্ছা, পূর্ব পদ থাকে, আরেকটা কি থাকে ভাইয়া? পরপদ। তাহলে সমস্ত পদের ভিতরে কয়টা পদ থাকে? দুইটা। কয়টা? দুইটা। একটা হলো পূর্বপদ আর একটা পরপদ। পূর্বপদ আর একটা পরপদ। এই পরপদের আরেকটা নাম আছে ভাইয়া, সে নামটা কি? উত্তরপদ বলে। এটা খুব পরীক্ষায় আসে, এটা খুব পরীক্ষায় আসে, উত্তরপদ। এটার আরো নাম আছে অন্তঃপদ, শেষ পদ। ঠিক আছে, অন্তঃপদ, শেষ পদ। তো তোমরা এইগুলো একটু কিন্তু মনে রাখবা, এইগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে সমস্ত পদের ভিতরে দুইটা পদ থাকে। যারা ক্লাস করেছো এর আগে, যারা জানো তারা অবশ্যই অ্যান্সার করো। ঠিক আছে, পূর্বপদ এবং পরপদ। পূর্বপদকে আদ্যপদ বলা হয়। ঠিক আছে, তাহলে আমার একটু বলো যে এখানে এই যে সিংহাসন, এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা? পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা? সবাই একটু বলো তো, পূর্বপদ কোনটা আর পরপদ? এখানে পূর্বপদ আমরা কি সিংহ পাচ্ছি না? সিংহ কি পাচ্ছি ভাইয়া? সিংহ। পরপদ কি ভাইয়া? পরপদটা হলো আমাদের আসন। পরপদ কি? আসন। তাহলে সিংহ হলো পূর্বপদ, পরপদ কি? আসন। আচ্ছা, পূর্বপদ কি? সিংহ, পরপদ কি? আসন। ওকে, তাহলে ব্যাস বাক্যকে ছোট করলে যে অংশ পাওয়া যায়, ব্যাস বাক্যকে ছোট করলে যে অংশ পাওয়া যায় তারে কি বলে? পূর্ব সমস্ত পদ। সমস্ত পদে দুইটা পদ থাকে, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। ঠিক আছে, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। তাহলে পূর্বপদ কি? সিংহ, পরপদ কি? আসন। ওকে, তাহলে আমরা কয়টা উপাদান পাইলাম ভাইয়া? এক, এই যে 4টা উপাদান কিন্তু আমরা পেয়ে গেছি। আর একটা উপাদান আছে, সেটা হলো সমসমান পদ। সেটা কি? সমসমান পদ, সমসমান পদ। এখন দেখো, ব্যাস বাক্যের মাঝ থেকে, ব্যাস বাক্যের মাঝ থেকে যেই দুইটা পদে সমাস হবে, ব্যাস বাক্যের মাঝ থেকে যেই পদগুলো মিলে সমস্ত পদ গঠন করা হয়, সেইটার আলাদা আলাদা ভাবে কি বলে? সমসমান পদ। তাহলে ভাইয়া এখানে যে সিংহ, এটা একটা সমসমান পদ। আসন, এইটা আর একটা সমসমান পদ। তাহলে এই দুইটা আমাদের কি ভাইয়া? সমসমান পদ, সমসমান পদ। এই দুইটা মিলে আমাদের কি ভাইয়া? সমসমান পদ। ওকে, ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? এই দুইটা মিলে কি ভাইয়া? সমসমান পদ। আচ্ছা, এই দুইটা মিলে কি আমাদের? সমসমান পদ। এখন আমরা যে 5টা উপাদান দেখেছি, এই 5টা উপাদান কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, 5টা উপাদান আমরা পেয়ে গেছি। তো আমরা এবার দেখবো যে সংক্ষেপণ করেছে কিনা। আর প্রথম উদাহরণটা দেখি, মৌ, এইটা একটা পদ, সংগ্রহ এইটা আর একটা পদ, করে আর একটা পদ, যে আর একটা পদ, মাছে আর একটা পদ। তাহলে 1 2 3 4 5, 5টা পদ থেকে আমরা একটা পদ পেয়েছি, মৌমাছি। এখন পূর্বপদ কি ভাইয়া? মৌ। মাছি কি? পরপদ। তাহলে মৌমাছি, এখানে পূর্বপদ, পরপদ, এই টোটালে সমস্ত পদ। এটা ব্যাস বাক্য। ঠিক আছে ভাইয়া, ব্যাস বাক্য। সমসমান পদ কোনটা ভাইয়া? মাছি আর মৌ। সমসমান পদ কোনটা ভাইয়া? মাছি আর মৌ। ওকে, তাহলে আমরা এখানে 5টা পদ আছে, সেই পদ থেকে একটা ছোট্ট করেছে, তাহলে সংক্ষেপণ করেছে, একাধিক পদকে এক পদীকরণ করেছে, পদের মিলন ঘটিয়েছে, তাই না ভাইয়া? পদের মিলন ঘটিয়েছে না? আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের সমাসের যে 5টা উপাদান, এই 5টা উপাদান সম্পর্কে আমরা জানি। ঠিক আছে, এখন পরীক্ষায় যদি আসে সমাস কত প্রকার, তাহলে অ্যান্সার করবো আমরা 6 প্রকার। নতুন যে বই আছে সেই বইতে 4 প্রকার দেওয়া আছে, নতুন যে বই আছে সেই বইতে 4 প্রকার দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তাহলে এইটা সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। এটা যদি ক্লিয়ার হও তাহলে একটু ডান লেখো। আচ্ছা, এটা যদি সবাই বুঝে থাকো তাহলে একটু ডান লেখো। ঠিক আছে, এটা যদি সবাই বুঝে থাকো তাহলে একটু ডান লেখো। ওকে, নীলিফা নীলু ডান। আচ্ছা, সবাই একটু দ্রুত ডান লেখো। হ্যাঁ, সবাই একটু দ্রুত ডান লেখো।
ক্লাস কিন্তু অনেক মজা হবে, ক্লাস কিন্তু অনেক মজা হবে। হ্যাঁ, মারিয়া আক্তার সমাস 6 প্রকার। ওকে ওকে, তাহলে এই বিষয়গুলো আমরা সবাই ক্লিয়ার, তাই না? তাহলে আমরা একটা মুছে দিই, মুছে দিয়ে আমরা সমাস 6 প্রকার আছে। অপ্রধান সমাস আছে 2টা, সেই 2টা আমরা আগে আলোচনা করব। অপ্রধান সমাস আছে কয়টা? 2টা, সেই 2টা আমরা একটু আলোচনা করব। তো সমাস যে 6 প্রকার, মারিয়া আক্তার ডান, নুসরাত জাহান ডান। আচ্ছা, সবাই একটু দ্রুত ঝটপট কমেন্ট করো। হ্যাঁ, সবাই একটু দ্রুত ঝটপট কমেন্ট করো, না হলে কিন্তু তোমাদের সাথে কথা না বলতে, কথা তো সরাসরি বলতে পারি না, কিন্তু যখন তোমরা কমেন্ট করো তখন মনে হয় যে না, তোমরা আসো, আমি ক্লাসটা নিতে পারি। ভাই, আমি কোনো বই থেকে পড়াচ্ছি না, ঠিক আছে নুসরাত জাহান, আমি কোনো বই থেকে পড়াচ্ছি না, আমার কাছে কোনো বই নেই, বই বাদেই পড়াই আমি, ঠিক আছে? বই বাদেই পড়াই। বই লাগবে কেন? বই লাগবে না, ঠিক আছে? আচ্ছা, বই লাগবে না, বই বাদেই পড়াতে পারি আমি, ঠিক আছে? আচ্ছা, সবাই যদি বুঝে থাকো তাহলে ডান লিখো। এখন আমরা অপ্রধান 2টা সমাস আছে, তো তার আগে আমরা 6 প্রকার কি কি সেটা একটু, নুসরাত জাহান কথা কি বোঝা গেছে? আচ্ছা, সমাস তাহলে কয় প্রকার? 6 প্রকার। সমাস কত প্রকার? 6 প্রকার, ঠিক আছে? সমাস কত প্রকার? 6 প্রকার। এখন আমরা 6 প্রকার আগে লিখে ফেলি। তাহলে 1 নম্বরে আমরা লিখতে পারি দ্বন্দ্ব। কি লিখতে পারি ভাইয়া? দ্বন্দ্ব। 2 নম্বরে লিখতে পারি কি? দ্বিগু। 2 নম্বরে কি লিখতে পারি? দ্বিগু। দ্বিগু। 3 নম্বরে লিখতে পারি তৎপুরুষ। কি লিখতে পারি ভাইয়া? তৎপুরুষ। তৎপুরুষ। 4 নম্বরে লিখতে পারি কি ভাইয়া? কর্মধারায়। কর্মধারায়। এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে? কাছে যদি বই থাকে বই নিয়ে বসবা, তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবা, ঠিক আছে? 5 নম্বরে লিখতে পারি অব্যয়ীভাব। অব্যয়ীভাব। 6 নম্বরে লিখতে পারি বহুব্রী। কি লিখতে পারি ভাইয়া? বহুব্রীহি। ওকে, তাহলে সমাস এই 6 প্রকার। আর অপ্রধান আছে কি ভাইয়া? প্রাদি সমাস। প্রাদি সমাস। আর একটা কি ভাইয়া? আর একটা আছে নিত্য সমাস। আর একটা কি ভাইয়া? নিত্য সমাস। এটা হলো অপ্রধান। অপ্রধান, ঠিক আছে? অপ্রধান সমাস। আর এটা হলো প্রধানত, ঠিক আছে? প্রধানত। অপ্রধান আর প্রধানত, ঠিক আছে? অপ্রধান আর প্রধানত, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে অপ্রধান এবং প্রধানত সমাস। তো আমরা অপ্রধান সম্পর্কে একটু জানব। অপ্রধান হলো প্রাদি সমাস আছে এবং নিত্য সমাস আছে। প্রাদি এবং কি ভাইয়া? নিত্য। প্রাদি এবং কি? নিত্য। তাহলে এই 6 প্রকার কিন্তু খুব সুন্দর করে ভালো করে মুখস্থ করা লাগবে। 6 প্রকার সুন্দর করে ভালো করে মুখস্থ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু অপ্রধান সমাস নিয়ে একটু আলোচনা করি। অপ্রধান সমাস প্রাদি সমাস আছে এবং নিত্য সমাস আছে, তাই না? অপ্রধানের ভিতরে প্রাদি এবং নিত্য। তাহলে এই 2টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমি সবগুলো মুছে দিলাম। হ্যাঁ, তোমরা একটু দ্রুত এটা লিখে উঠাই নিও খাতায়, ঠিক আছে? সমাস যে 6 প্রকার, আর কাছে যদি বই থাকে তাহলে বই দেখে পড়বা। আর সাথে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের জন্য 9-10-এর যে বাংলা দ্বিতীয় পত্র বই আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। 9-10-এর যে বাংলা দ্বিতীয় পত্র বই আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, ওই বইটার সাথে পড়বা। তাহলে আমরা একটু অপ্রধান সমাসগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে? অপ্রধানের ভিতরে আছে আমাদের কি ভাইয়া? অপ্রধানের ভিতরে আছে আমাদের কি? প্রাদি সমাস, ঠিক আছে? প্রাদি সমাস। তো তার আগে আমরা প্রথমে নিত্য সমাসটা নিয়ে একটু আলোচনা করি যে নিত্য সমাসটা কি। নিত্য সমাসটা কি? আচ্ছা, নিত্য সমাস চেনার জাস্ট কয়েকটা উপায় বলে দিলেই তোমরা নিত্য সমাস সহজেই চিনতে পারবা, ঠিক আছে? সহজেই চিনতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো নিত্য সমাস আমরা যে বুঝবো, আমার পরীক্ষায় দিল এরকম যে লোকটি। লোকটি
ব্যক্তিটি, ব্যক্তিটি, গাছটি, কিটি ভাইয়া, গাছটি। ওকে, এরপরে আমার বেশ আরো কিছু দিল যে দেশান্তর, দেশান্তর, রূপান্তর, আচ্ছা রূপান্তর ধর্মান্তর হয়, ধর্মান্তর লিখলাম, ধর্মান্তর। এরপরে ভাই আমার দিল দর্শন মাত্র, কি দিল ভাইয়া, দর্শন মাত্র। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আমি কয়েকটা উদাহরণ লিখছি, এইটা দিয়েই আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, এইটা দিয়ে আমরা কি হয়ে যাবো ভাইয়া, ক্লিয়ার হয়ে যাব। ওকে, আচ্ছা সবাই একটু দেখে, হ্যাঁ। তাহলে আমার পরীক্ষায় আসলে এরকম যে আমি কিভাবে বুঝবো যে এটা আসলে কোন সমাস। ঠিক আছে, এটা আমি কিভাবে চিনবো এটা কোন সমাস। ঠিক আছে, তাহলে কয়েকটা কথা মনে রাখতে হবে, কি সেটা ভাইয়া, নিত্য সমাস চেনার যদি দেখো যে সমস্ত পদে, কোথায় ভাইয়া, সমস্ত পদে, সমস্ত পদে, সমস্ত পদে যদি ভাইয়া অন্তর, 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 টি, মাত্রা, অন্তরটি, মাত্রা, এই তিনটা যদি থাকে কোথায় ভাইয়া, সমস্ত পদের ভিতরে, এবং সমস্ত পদের কোথায় থাকে, পরপদে। সমস্ত পদে কোথায় থাকে ভাইয়া, পরপদে। সমস্ত পদে কোথায় থাকে, পরপদে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। সমস্ত পদের কোথায় থাকে, পরপদে থাকে। আমরা সবাই পূর্বপদ পরপদ চিনি, ঠিক আছে, পূর্বপদ পরপদ চিনি, তাই না। তাহলে সমস্ত পদের কোথায় থাকে এটা, সমস্ত পদের কোথায় থাকে ভাইয়া, এটা পরপদে। আচ্ছা, অন্তর, টি, মাত্রা। এখন দেখো, এখন দেখো এখানে আছে লোকটি, এখানে কি আছে ভাইয়া, লোকটি, এখানে আছে ব্যক্তিটি, এখানে আছে গাছটি, এখানে আছে ধর্মান্তর, এখানে আছে দেশান্তর, এখানে আছে মাত্র, দর্শন মাত্র। ঠিক আছে ভাইয়া, দর্শন মাত্র। এখন তাহলে আমরা দেখলাম যে সমস্ত পদে যদি অন্তরটি, মাত্রা এই তিনটা থাকে তাহলে সেটা কোন সমাস হবে, নিত্য সমাস হবে। কোন সমাস হবে, নিত্য সমাস হবে। এখন তোমার প্রশ্ন যিনি করবেন সে স্যার যেখান থেকেই প্রশ্ন করুক না কেন, তুমি যদি এই কয়টা কথা মনে রাখো তাহলে তোমার কি সমাস চেনা কঠিন হয়ে যাবে। অন্তর, টি, মাত্রা, সমস্ত পদে যদি এই তিনটা থাকে তাহলে তুমি চিনতে পারবা খুব সহজেই। ঠিক আছে, খুব সহজেই চিনতে পারবা, ঠিক না, খুব সহজেই কি করা যাবে, চেনা যাবে। আচ্ছা, খুব সহজেই চেনা যাবে। তাহলে এই যে লোকটি, টি আছে, কি আছে ভাইয়া, টি আছে। আচ্ছা, লোকটি, দেশান্তর, দর্শন মাত্র আছে না, তাহলে এটা কোন সমাস হবে ভাইয়া, নিত্য সমাস হবে। আচ্ছা, এটা ব্যাস বাক্য কিভাবে করব সেটা দেখি আমরা। ব্যাস বাক্যটা কিভাবে করব ভাইয়া, যখন আমি দেখবো যে টি, লোকটি, আচ্ছা এই টিটা হলো একটা নির্দেশক, নির্দেশক কি ভাইয়া, টি গুলো একটা কি, নির্দেশক। আচ্ছা নির্দেশক জিনিসটা কি, নির্দেশক জিনিসটা কি ভাইয়া, নির্দেশক জিনিসটা হলো আমরা ইংরেজিতে আর্টিকেল পড়ে থাকি যে টিটা খানাখানি, এইগুলো ব্যবহার করা হয়, টিটা খানাখানি, খানা খানি, এগুলো তো এই টিটা ব্যবহার করা হয়। আচ্ছা, নিত্য সমাসে আরেকটা মজার ব্যাপার কি, আরেকটা মজার ব্যাপার কি, যে জাতিবাচক বিশেষ্যের সাথে টি যুক্ত হলে সেটা নিত্য সমাস হয়। দেখো, লোক পৃথিবীর সকল লোককে বোঝায়, ব্যক্তি কোনো নির্দিষ্ট ব্যক্তি নেই, গাছ পৃথিবীর সকল গাছকে বোঝাচ্ছে, এইগুলো হলো একটা জাতিবাচক বিশেষ্য। তো জাতিবাচক বিশেষ্যর সাথে যখন টি যুক্ত করা হয় তখন সেটা নিত্য সমাস হয়। তাহলে এগুলো হলো নির্দেশক। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে ভাইয়া, ব্যাস বাক্য খুব সহজ, ব্যাস বাক্য খুব সহজ। যখন টি দেখবা তখন তুমি প্রথমে কি লিখবা, এক, কি লিখবা, একটি লোক, কি লিখবা, একটি লোক, কি লিখবা, একটি লোক, এরপরে কি লিখবা, একটি গাছ, কি লিখবা, একটি গাছ, একটি গাছ, এরপরে কি লিখবা, একটি ব্যক্তি, এরপরে কি লিখবা, একটি ব্যক্তি, একটি ব্যক্তি। তাহলে আমাদের ব্যাস বাক্য সহজ হয়ে গেল। এই তিনটাই আমাদের ব্যাস বাক্য। কি ভাইয়া, ব্যাস বাক্য, ব্যাস বাক্য। তাহলে তিনটা আমাদের কি, ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্যের আমরা স্ট্রাকচার এইভাবে লিখতে পারি যে পূর্বপদ প্লাস, পূর্বপদ প্লাস, আচ্ছা আমরা ব্যাস বাক্যের স্ট্রাকচার এইভাবে লিখতে পারি যে
একটি প্লাস পূর্বপদ। পূর্বপদ যখন আমাদের টি থাকবে তখন আমরা একটি প্লাস পূর্বপদ। আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা নিচে লেখা হয়ে গেছে তাই না, ঠিক আছে। আচ্ছা নিচে লিখেছি একটি প্লাস পূর্বপদ, একটি প্লাস পূর্বপদ লিখছি। হ্যাঁ নিচে কি লিখছি, একটি প্লাস পূর্বপদ। আচ্ছা আমি উপরে লিখে দিছি। তাহলে ব্যাস বাক্য তোমরা ক্লিয়ার হলে একটু ডান লিখো। হ্যাঁ ব্যাস বাক্য যদি ক্লিয়ার হও তাহলে একটু ডান লেখো। হ্যাঁ যদি ব্যাস বাক্য ক্লিয়ার হয়ে থাকো তাহলে একটু ডান লেখো। ওকে তাহলে এই যে টি ছিল যেটা, সেটা আমরা ব্যাস বাক্য করব একটি প্লাস পূর্বপদ। পূর্বপদ এইটা হলো আমাদের যখন টি থাকবে, যেমন লোকটি, গাছটি, ব্যক্তিটি, সমাজটি। ক্লিয়ার? আচ্ছা তখন আমরা এটা করব। এবার যখন আমাদের অন্তর থাকবে, কি থাকবে ভাইয়া? অন্তর। অন্তর থাকা মানেও আমাদের নিত্য সমাস। অন্তর থাকা মানেও কি আমাদের ভাইয়া? নিত্য সমাস। তো অন্তরটা আমরা কি করব, কেটে দেব, দিয়ে কি লিখবো প্রথমে? অন্য লিখবো। অন্তরের পরিবর্তে কি লিখবো? অন্য। তাহলে কি লিখবো? অন্য দেশ। দেশান্তর কি লিখবো? অন্য দেশ। তাহলে অন্য দেশ। ধর্মান্তর কি হবে? অন্য ধর্ম। অন্য ধর্ম। এগুলো কিসের ব্যাস বাক্য ভাইয়া? দেশান্তরের ব্যাস বাক্য। দেশান্তর, দেশান্তর, ধর্মান্তর, ধর্মান্তর, দেশান্তর, ধর্মান্তর। এগুলো হলো সমস্ত পদ। এখানে ধর্ম হলো পূর্ব, অন্তর হলো পরপদ। দেশ হলো পূর্ব, অন্তর হলো পরপদ। তাহলে অন্তর থাকলেই সেটা আমাদের কি হয়ে যাবে? নিত্য সমাস। তাহলে ব্যাস বাক্য করব, অন্তর কেটে দিয়ে অন্য দেব। তাহলে অন্য প্লাস পূর্বপদ, অন্য প্লাস পূর্বপদ, অন্য প্লাস পূর্বপদ। ব্যাস বাক্য কি হবে? অন্য প্লাস পূর্বপদ, অন্য প্লাস পূর্বপদ। ঠিক আছে, অন্য প্লাস পূর্বপদ। ওকে তাহলে আমরা ক্লিয়ার তাই না এই পর্যন্ত? ওকে আচ্ছা এরপরে মাত্র যখন থাকবে, মাত্র যখন থাকবে তখন ব্যাস বাক্য কি করব? ব্যাস বাক্যটা কি করব বলো? আচ্ছা মাত্র যখন থাকবে তখন আমরা মাত্র, এই পর্যন্ত ক্লিয়ার কি সবাই? একটু বলো তো। আচ্ছা মাত্র যখন থাকবে তখন আমরা মাত্রের পরিবর্তে কেবল লিখবো। কি লিখবো? এটা বাদ দিয়ে কেবল লিখবো। যেমন কেবল দর্শন, এর ব্যাস বাক্য কি হবে ভাইয়া? কেবল দর্শন, কেবল দর্শন, কেবল দর্শন। জল মাত্র, কেবল জল। আচ্ছা তাহলে মাত্র যদি থাকে, আমি সহজে একটা স্ট্রাকচার লিখে দিই তোমাদের। অন্তর মাত্র টি, অন্তর মাত্রা বা মাত্র টি, এটার ব্যাস বাক্য যখন আমরা করব তখন কি করব? এইটার জন্য তোমার কাজ হবে অন্য প্লাস পূর্বপদ, অন্য প্লাস পূর্বপদ। টি থাকলে একটি প্লাস পূর্বপদ। ক্লিয়ার? যদি মাত্র থাকে তাহলে তুমি কি লিখবা? কেবল প্লাস পূর্বপদ। সহজ, শেষ। কেবল প্লাস পূর্বপদ। ঠিক আছে, কেবল প্লাস পূর্বপদ। আচ্ছা আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। যদি ক্লিয়ার হও তাহলে সবাই একটু ডান লেখো দ্রুত। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই ওকে। নুসরাত জাহান জি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তোমরা কিন্তু শেয়ার দিচ্ছ না কেউ, আর ক্লাসটা ওকে। সবাই একটু দ্রুত ঝটপট অ্যান্সার করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কে তালুকদার, তুমি মনে হয় গত পেইড ব্যাচে ছিলে গত বছর তাই না? অনেকেই মানে গতবার ক্লাস যারা করেছে অনেকেই আসো এর ভিতরে, তো তাদের দেখে অনেকটা ভালো লাগছে, অনেকদিন পর দেখা। ঠিক আছে, তো হতাশ হওয়া যাবে না, পড়াশোনা করতে হবে। তাহলে আমরা একটু প্রাদেশিক সমাস নিয়ে আলোচনা করব। তার আগে আমি কয়েকটা কোশ্চেন দিই তোমাদের, তোমরা সবাই একটু, এমএসটি আফসানা এও মনে হয় গতবার ছিল কি জানি না। আচ্ছা আমি কয়েকটা কোশ্চেন দিই, তোমরা একটু করো। এক নম্বর কোশ্চেন, এক নম্বর কোশ্চেন যে সমাস কত প্রকার? সমাস কত প্রকার? কত প্রকার? সবাই একটু অ্যান্সার করো তো। আমি অপশন দিচ্ছি না, সবাই একটু অ্যান্সার করো, কারণ এগুলো আমরা এখনই শিখলাম। সমাস
কি জাতীয় শব্দ? অথবা সমাসটাকে যদি আমরা ভাঙি, আচ্ছা সমাস কত প্রকার, এরপরে সমাস শব্দটাকে যদি ভাঙি তাহলে কি পাই? সমাস শব্দটি কে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো, সমাস শব্দটাকে বিশ্লেষণ করো। সবাই দ্রুত একটু অ্যান্সার দাও। নুসরাত জাহান 6, কুলসুম উম্মে কুলসুম 6, এই কে তালুকদার 6। 3 নম্বর, জলমাত্র, জলমাত্র কোন সমাস? জলমাত্র কোন সমাস? সবাই দ্রুত একটু অ্যান্সার করবা, ঠিক আছে? জলমাত্র কোন সমাস? সবাই দ্রুত একটু অ্যান্সার করবা। তানজিলা আক্তার 6, ওকে গুড গুড। নীলমা আক্তার, সমাস 6 প্রকার। মারিয়া আক্তার 6 প্রকার। MST মরিও কি মৌরিন 6, ওকে দ্রুত অ্যান্সার করবা, সংক্ষেপণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দ্রুত অ্যান্সার করবা, ঠিক আছে? জলমাত্র কোন সমাস? জলমাত্র কোন সমাস? আচ্ছা, আমরা দুইটা সমাসের উদাহরণ লিখছিলাম, ওইটা কিন্তু একটা হলো, আচ্ছা নিত্য গুড, সবার অ্যান্সার হয়েছে। তাহলে জলমাত্র নিত্য সমাস। সবাই একটু এই জলমাত্র এর ব্যাস বাক্য লেখো তো। জলমাত্র এর ব্যাস বাক্য লেখো সবাই একটু। জলমাত্র এইটার ব্যাস বাক্য লেখো। আমি দিলাম যুগান্তর, আমি দিলাম যুগান্তর, এটার ব্যাস বাক্য লেখো সবাই। যুগান্তর কোন সমাস প্লাস ব্যাস বাক্য? কোন সমাস প্লাস ব্যাস বাক্য? ব্যাস বাক্য দ্রুত। যুগান্তর কোন সমাস প্লাস ব্যাস বাক্য? কোন সমাস প্লাস ব্যাস বাক্য? অ্যান্সার করো দ্রুত। কেবল জল, নুসরাত জাহান মুই, গুড। কেবল জল হয়েছে এটা। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? কেবল জল, গুড। যুগান্তর কোন সমাস প্লাস ব্যাস বাক্য? অন্য যুগ, গুড। নীলুফা নীলো, গুড। নুসরাত জাহান, গুড। নিত্য সমাস। ব্যাস বাক্যটাও লেখো সবাই, দ্রুত লেখো দ্রুত। আচ্ছা, এই কে তালুকদার, কেবল আসলাম, কেবল জল। আচ্ছা, কেবল আসলাম বলতে বুঝি না, নিত্য সমাস, গুড। আচ্ছা, এরপরে আরো কিছু কোশ্চেন দিই আমি, এরপরে আমি আরো কিছু কোশ্চেন দিই তোমাদের। আচ্ছা, সবাই তো দ্বন্দ্ব সমাসের নাম শুনেছো তাই না? দ্বন্দ্ব সমাস আমি হালকা পাতলা তোমাদের একটু বুঝাই দিই। দ্বন্দ্ব মানে কি? সংঘাত। কি ভাইয়া? সংঘাত। সংঘাত মানে কি? একজনের ভিতরে হয়? এই একজনের ভিতরে সংঘাত হয় না, দুইজন লাগে বা অনেকেই লাগে। তো মিলন, ঠিক আছে? দ্বন্দ্ব মানে কি? মিলন হয়। আচ্ছা, এখানে সংঘাত আমরা নেব না, মিলন নেব, ঠিক আছে? তো দ্বন্দ্ব সমাস হয় কি? দুইটা পদে। এখন আমরা যে সমাসগুলো লিখেছিলাম, হ্যাঁ, কোন পদের অর্থ প্রাধান্য হয় এইগুলো কি আমরা জানি? আচ্ছা, যুগ প্লাস অন্তর নিত্য সমাস, এটা যে লিখেছো যুগ প্লাস অন্তর, এটার ব্যাস বাক্য হয়নি কিন্তু নিত্য সমাস এটা হয়েছে, ঠিক আছে? ব্যাস বাক্য হয়নি কিন্তু নিত্য সমাস এটা হয়েছে। দ্বন্দ্ব সমাসে দুটি পদই প্রধান, দুটি পদই প্রধান। দ্বন্দ্ব সমাসে ভাইয়া দুটি পদই প্রধান থাকে। তো দ্বন্দ্ব সমাসের আমরা কিছু উদাহরণ দেখবো, হ্যাঁ? দ্বন্দ্ব সমাসের আমরা কিছু উদাহরণ দেখবো। যেমন আমরা যদি বলি বাবা মা, বাবা মা সমান সমান কি পাই ভাইয়া? বাবা ও মা, বাবা ও মা। যখন আমরা বাবা মা বলি তখন কি একজনকে বোঝাই? সবাই একটু বলো তো, একজনকে বোঝাই নাকি দুইজনকে বোঝাই? বাবা মা। আমি যদি সবাই ব্যাস বাক্যগুলো করবা এই পাশে, দাদা দাদি, দাদা দাদি। আমি একটু দ্রুতই বুঝাচ্ছি। মামা মামি, মামা মামি। আচ্ছা, এগুলো আমি বুঝাই দেবো এখনই সুন্দর করে। তাহলে দুটি পদই প্রধান হয়। এরপরে শর্ত লিখবা, জোড়া শব্দ থাকে। কি থাকে ভাইয়া? জোড়া শব্দ। এরপরে কি লিখবা? এরপরে লিখবা মিলন বোঝায়। আচ্ছা, এটা না লিখলে হচ্ছে জোড়া শব্দ। আর ব্যাস বাক্য যখন করব, ব্যাস বাক্য, দ্বন্দ্ব সমাসের যখন ব্যাস বাক্য করব তখন প্রথমে লাগবো পূর্বপদ। কি লাগবো? পূর্বপদ। কি লাগবো? পূর্বপদ, মাঝে ও
এবং আর, তিনটার ভিতরে যে কোনো একটা লিখবা, প্লাস পরপদ, প্লাস পরপদ। এইবার এই পাশের গুলোর আমার একটু ব্যাস বাক্য করে দেখাও। আচ্ছা, অহিনকুল, জয়াপতি, গুড। তোমরা অনেকেই পারো, সবাই পারো। নুসরাত জাহান, এ কে তালুকদার, অহিনকুল, জয়াপতি, ঠিক আছে। দাদা ও দাদি, ঠিক আছে। আচ্ছা, আমি দিলাম আয় ব্যয়, কি দিলাম? আয় ব্যয়, সহজ কিন্তু এগুলো। আচ্ছা, এরপরে কি দিলাম? জমা খরচ, জমা খরচ, ঠিক আছে, জমা খরচ। এরপরে আমি কি দিলাম? এরপরে কি দিলাম? সাপে নেউলে, সাপে নেউলে। এগুলোর ব্যাস বাক্য সবাই করো তো একটু দ্রুত, সবাই সুন্দর করে এই পাশের গুলোর ব্যাস বাক্য করো একটু দেখি আমি। মারিয়া আক্তার, দাদা ও দাদি, মামা ও মামি, গুড। এই যে এই স্ট্রাকচারটা দেখে করবা, পূর্বপদ প্লাস ও এবং আর প্লাস পরপদ, পূর্বপদ প্লাস আয় ও ব্যয়, গুড। নুসরাত জাহান, হচ্ছে হচ্ছে, সবাই দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে। আচ্ছা, আয় এবং ব্যয়। আচ্ছা, সাধারণত এবং বসে যখন আমরা দুইটা বাক্যকে যুক্ত করি, ঠিক আছে, যখন দুইটা বাক্যকে যুক্ত করা হয় তখন এবং বসে, ঠিক আছে। তো আমরা যখন সাধারণত ওটাই বেশি ব্যবহার করব, ঠিক আছে। দ্বন্দ্ব সমাসে কি ব্যবহার করব? ও। তো দুটি পদই প্রধান, জোড়া শব্দ থাকে। জোড়া শব্দ যেমন হাঁস মুরগি এমন হতে পারে, বই খাতা হতে পারে। আর একটা থাকে কি ভাইয়া? বিবাহিত যত সম্পর্ক আছে, বৈবাহিক অবস্থা যত আছে, সবই দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তার মানে দাদা দাদি, নানা নানি, খালা খালু, এই ইত্যাদি ইত্যাদি। নুসরাত জাহান মহি, সাপে ও নেউলে, গুড। সবাই সুন্দর অ্যান্সার করেছো। আখি আক্তার, মা ও বাবা, গুড গুড, সবার হয়েছে, হ্যাঁ, সবারই হয়েছে। তাহলে দ্বন্দ্ব সমাসের ভিতরে আবার কয়েকটা প্রকার ভেদ আছে, ঠিক আছে। দ্বন্দ্ব সমাসের ভিতরে কয়েকটা প্রকার ভেদ আছে, যেমন মিলন অর্থক দ্বন্দ্ব আছে, মিলন অর্থক দ্বন্দ্ব আছে, সমর্থক অর্থক দ্বন্দ্ব আছে, বিপরীত অর্থক দ্বন্দ্ব আছে, ঠিক আছে। প্রশ্ন আমি দিচ্ছি, তোমরা একটু অ্যান্সার করো, যদি না পারো আমি তো আছি। ওকে, দিলাম। জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, এটা কোন অর্থক দ্বন্দ্ব সমাস বলো? এটা কোন অর্থক দ্বন্দ্ব সমাস বলো? সাথে ব্যাস বাক্যটাও করবা। জান্নাত জাহান্নাম কোন অর্থক দ্বন্দ্ব সমাস? সাথে ব্যাস বাক্যটাও করবা, ঠিক আছে, দ্রুত। জান্নাত জাহান্নাম কোন অর্থক দ্বন্দ্ব সমাস? সাথে ব্যাস বাক্যটাও চাই, দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত, ঠিক আছে। সবাই দ্রুত অ্যান্সার করো। সবাই দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে। ওকে, নুসরাত জাহান একবারে সবগুলোর উত্তর লিখে দিয়েছে, গুড। আচ্ছা, বিপরীত অর্থক দ্বন্দ্ব, গুড গুড। নুসরাত জাহান মহি, বিপরীত অর্থক দ্বন্দ্ব জান্নাত ও জাহান্নাম, গুড হয়েছে, সুন্দর। এ কে তালুকদার, গুড হয়েছে, সবার উত্তর হচ্ছে মোটামুটি। সবাই পড়াশোনা করছো, হ্যাঁ, সবাই পড়াশোনা করছো। আচ্ছা, আমরা দ্বিগু সমাসের কিছু উদাহরণ দেখি। দ্বিগু সমাস, ঠিক আছে, কি দেখবো? দ্বিগু। তো আর একটা, এই যে দ্বন্দ্ব সমাসের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ, মারিয়া আক্তার, গুড, জান্নাত ও জাহান্নাম দ্বন্দ্ব সমাস, মিলন অর্থ, এই সরি, বিপরীত অর্থক দ্বন্দ্ব। আচ্ছা, আমি যদি বলি দুধে ভাতে, দুধে ভাতে, এটা কোন সমাস বলো? দুধে ভাতে কোন সমাস বলো? দুধে ভাতে কোন সমাস বলো? এটা কিন্তু দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। এটা হলো ব্যাস বাক্য কি হবে? দুধে ও ভাতে, দুধে ও ভাতে। অলুক দ্বন্দ্ব কি হবে? অলুক দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, অলুক দ্বন্দ্ব সমাস।
অলুক মানে কি ভাইয়া? বিভক্তি। অলুক, লুক মানে লোপ পাওয়া, আর অ মানে না, ঠিক আছে? অ মানে কি? না। তাহলে অলুক মানে বিভক্তি লোপ পায় না। অলুক মানে কি? বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, ঠিক আছে? বিভক্তি লোপ পায় না, অলুক মানে কি? বিভক্তি লোপ পায় না। তাহলে দুধে ভাতে, ওই যে সাপে নেউলে বলেছিলে, ব্যাস বাক্য সাপে নেউলে আসে, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু বিভক্তি লোপ পায় না, ঠিক আছে? বিভক্তি লোপ পায় না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বাসার কাজ দিয়ে দিচ্ছি আমি কিছু, এগুলো সুন্দর করে পড়বা, ঠিক আছে? এগুলো কি করবা? সুন্দর করে পড়বা। যেমন দ্বন্দ্ব সমাসটা পড়বা, দ্বন্দ্ব দ্বিগুর আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি সুন্দর করে। দ্বন্দ্ব দ্বিগু, এরপরে নিত্য, এইগুলো বাসা থেকে সুন্দর করে পড়বা, ঠিক আছে? এগুলো বাসা থেকে সুন্দর করে পড়বা। HW, ঠিক আছে? হোমওয়ার্ক। এখন যারা বাসায় থাকো তারা তো বাসার কাজ করবা। এখন কেউ আবার বলতে পারো যে ভাইয়া আমি তো বাসায় থাকি না, আমি মেসে থাকি। তো ওটা মেসের কাজ, ঠিক আছে? কিসের কাজ? মেসের কাজ। আচ্ছা, ওটা কিসের কাজ? মেসের কাজ। বাসায় না থাকলে মেসের কাজ, যেখানে থাকো সেখানকার কাজ এটা, ঠিক আছে? ওকে, গুড গুড। আচ্ছা আচ্ছা, একে তালুকদার, ইয়ারুল ভাই অনেক সুন্দর ক্লাস নাই, ধন্যবাদ। তুমি মনে হয় গত ক্লাস করেছো, এই জন্য জানো। তো আমি নিজেও একটু পার্সোনালি ভাবে অনেক অসুস্থ, ঠিক আছে? খুবই জ্বর, তারপরেও আমি ক্লাসটা নিতে আসছি। আমার জন্য সবাই দোয়া করবা, ঠিক আছে? অনেকটাই অসুস্থ, তারপরে আমি দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখন আমি দ্বিগু সমাসের কয়েকটা উদাহরণ দিই। দ্বিগু, আচ্ছা, দ্বিগু মানে কি ভাইয়া? দুই, ঠিক আছে? আচ্ছা, দুই, দ্বি মানে দুই। আর এই যে এইটা থেকে আসে গো, এর ব্যাস বাক্য হয় দ্বিগুর সমাহার। কি হয় ভাইয়া? দ্বিগুর সমাহার। দ্বিগু সমাস নিজেই একটা দ্বিগু সমাস, ঠিক আছে? দ্বিগু সমাস নিজেই একটা কি ভাইয়া? দ্বিগু সমাস। দ্বিগু সমাস নিজেই একটা কি? দ্বিগু সমাস, ঠিক আছে? যেমন সন্ধি নিজে একটা সন্ধি, ঠিক তেমনি দ্বিগু সমাস নিজে একটা দ্বিগু সমাস। উপসর্গ নিজে একটা উপসর্গ, ঠিক আছে? তাহলে দ্বিগু সমাস, এটার ব্যাস বাক্য হয় দ্বিগোর সমাহার। কিসের সমাহার ভাইয়া? দ্বিগোর সমাহার। গো মানে গরু, ঠিক আছে? গো মানে কি বোঝায়? গরু। তো তুমি দ্বিগু সমাস চিনবা কি দেখে ভাইয়া? দ্বিগু সমাসটা চিনবা কি দেখে? সেটার কিছু আমি, শুধু সংখ্যা বোঝালেই দ্বিগু হয় না, শুধু সংখ্যা বোঝালেই দ্বিগু হয় না। তাহলে বলো তো, ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ, হ্যাঁ অবশ্যই দোয়া করি। ওই মারিয়া আক্তার, গুড, ভালো লাগলে। আমিও তোমাদের জন্য দোয়া করি। তো সবাই সুন্দর করে পড়াশোনা করো। এবার কিন্তু চান্স পাওয়াই লাগবে, ঠিক আছে? এবার স্বপ্ন পূরণ করাই লাগবে, ঠিক আছে? স্বপ্ন পূরণ করাই লাগবে। ওকে, তাহলে ত্রিভুজ কোন সমাস একটু বলো। তুমি দ্বিগু সমাস চিনবা কয়েকটা কথা দেখে, সেটা হলো পূর্ব পদে। তো বেসিক কথা এটা না, বেসিক যে মৌলিক যে কথাটা সেটা হলো পরপদ প্রধান। মৌলিক যে কথাটা পরপদ প্রধান, পরপদ প্রধান। দ্বিগু সমাসের কোন পদ প্রধান? পরপদ। এটা হলো বেসিক বা মৌলিক কথা। এরপরে পূর্ব পদে, পূর্ব পদে, পূর্ব পদে সংখ্যা থাকে বা সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝায়, বোঝার দরকার নেই, থাকে, সংখ্যাই থাকে। পূর্ব পদে কি থাকে? সংখ্যা থাকে। আচ্ছা, সমস্ত পদ বিশেষ্য পদ হয়। সমস্ত পদ, সমস্ত পদ বিশেষ্য পদ হয়, বিশেষ্য পদ হয়। সমস্ত পদ কি হয়? বিশেষ্য পদ হয়, ঠিক আছে? সমস্ত পদ বিশেষ্য পদ হয়। আচ্ছা, এরপরে সমাহার বা যোগফল বোঝায়। কি বোঝায়? সমাহার বা যোগফল বোঝায় বা সমষ্টি বোঝায়। যোগফল বা সমষ্টি বোঝায়, ঠিক আছে? এইটা হলো দ্বিগু সমাসের কাজ, সমাহার, যোগফল বা সমষ্টি। পূর্ব পদের সংখ্যা থাকে। মৌলিক যে কথাটা সেটা হলো এটা যে
পরপদের অর্থ প্রধান হয়। ঠিক আছে, পরপদের অর্থ প্রধান হয়। দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রধান হয়? পরপদের। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা আমরা একটু পরে দেখি, তার আগে আমরা কিছু উদাহরণ লিখি। তুমি যদি ব্যাস বাক্য করতে চাও, দ্বিগু সমাসের ব্যাস বাক্য সহজ। দ্বিগু সমাসের ব্যাস বাক্য সহজ। যদি ব্যাস বাক্য করতে চাও তাহলে লিখবা পূর্বপদ প্লাস পরপদ প্লাস সমাহার। এটা হলো ব্যাস বাক্য করার তোমার সহজ একটা স্ট্রাকচার। আচ্ছা, সবাই একটু দেখো, আমি কিছু উদাহরণ দিই। ত্রিভুজটা আমরা একটু আলোচনা করব গভীরভাবে, যে ত্রিভুজ কেন দ্বন্দ্ব সমাস এই দ্বিগু সমাস না। তাহলে আমি কিছু উদাহরণ দিই। আমি বললাম সাত সমুদ্র। আমি বললাম 13 নদী। কি বললাম? 13 নদী। আচ্ছা, আমি বললাম কি পঞ্চবটি। সবাই এগুলো ব্যাস বাক্য করবা। পঞ্চবটি। আমি বললাম পঞ্চভূত। আচ্ছা, এই তিনটার ব্যাস বাক্য করো তো। 7 সমুদ্র 13 নদী, এগুলোর ব্যাস বাক্য করো সবাই একটু। আচ্ছা, ব্যাস বাক্যটা কিভাবে করবো দেখো। প্রথমে কি লাগবো? পূর্বপদ 7, পরপদ। এখন পরপদ সরাসরি লিখে দিলে সমুদ্র হয়, কিন্তু আমাদের মাধুর্য আনার জন্য আমরা বিভক্তি যুক্ত করি। 7 সমুদ্রের এই যে লাস্টটা কি ভাইয়া? সমাহার। কি লাগবো? সমাহার। 7 সমুদ্রের সমাহার। ওকে, ক্লিয়ার। তাহলে 7 সমুদ্রের সমাহার ব্যাস বাক্য দ্বিগু সমাস। 13 নদীর সমাহার দ্বিগু সমাস। পঞ্চবটির সমাহার দ্বিগু সমাস। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার সবাই কি ক্লিয়ার বলো দিনে? আচ্ছা, এখন আসো ত্রিভুজটা কেন দ্বিগু সমাস হলো না। আচ্ছা, শর্ত পরপদের অর্থ প্রধান, কিন্তু ত্রিভুজ এইটা হলো আমাদের একটা সংখ্যাবাচক বহুব্রী সমাস। কোন সমাস? সংখ্যাবাচক বহুব্রী। ত্রিভুজ কোন সমাস? সংখ্যাবাচক বহুব্রী। কোন কোন বইতে এটা দ্বিগু সমাসের উদাহরণ লেখা আছে, কিন্তু ভুল। কোন বইতে এটা দ্বিগু সমাসের উদাহরণ লেখা আছে, এটা ভুল। ঠিক আছে, কোন বইতে এটা দ্বিগু সমাসের উদাহরণ লেখা আছে, এটা ভুল, 100% ভুল। কথা কি বোঝা গেছে? এটা হবে সংখ্যাবাচক বহুব্রী। ত্রিভুজটা কাকে বলে? আমরা সংজ্ঞা যদি ত্রিভুজের দিই তাহলে এইভাবে দিতে হয় যে 3 বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে? ত্রিভুজ বলে। 3 বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। 3টা বাহুর সমাহারকেই কিন্তু ত্রিভুজ বলে না। ঠিক আছে, 3টা বাহুর সমাহারকেই কি বলে না? ত্রিভুজ বলে না। ঠিক আছে, এই কারণে এই মানে 3, এই যে এই ভুজ, কোনোটার অর্থই প্রাধান্য পায় না, নতুন একটা অর্থ দেয় বহুব্রী সমাসে। কিন্তু দ্বিগু সমাসে দেখো 7 সমুদ্রকে নির্দেশ করে, পরপদের অর্থ প্রধান হয়। 13 নদীকে বোঝায় পঞ্চবটি, বটিকে বোঝায়, ঠিক আছে, বা পঞ্চবটের সমাহার। ঠিক আছে, আনাকে বোঝায় 2 আনার সমাহার। ঠিক আছে, 16 আনার সমাহার। কথা কি বোঝা গেছে? তাহলে যেখানে সমাহার যোগফল বোঝাবে সেটাই আমাদের দ্বিগু সমাস হবে। কিন্তু যদি অন্য পদের অর্থ প্রাধান্য পায় তখন কিন্তু দ্বিগু সমাস হবে না, তখন কিন্তু সেটা সংখ্যাবাচক বহুব্রী হয়ে যাবে। যেমন তে পায়া, 3 পায়ার সমাহার, বা 3 পায়া, বা তে পায়া আছে যার। ঠিক আছে, ত্রিভুজ আছে যার, এটার ব্যাস বাক্য কি হবে? ত্রিভুজ আছে যার। কথা কি বোঝা গেছে ভাইয়া? কথা কি সবাই ক্লিয়ার বলো? ত্রিভুজ আছে যার, এটা হলো সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, সংখ্যাবাচক বহুব্রী। ওকে, তাহলে তোমাদের আরো একটা দ্বন্দ্ব, দ্বিগু, নিত্য, এগুলো তোমাদের HW। ঠিক আছে, এগুলো তোমাদের কি? HW। সবাই বাসায় কিন্তু এগুলো সুন্দর করে পড়বা। ঠিক আছে, আচ্ছা, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? একটু বলো দিনি। তোমরা কিন্তু ক্লাসে খুবই অল্প জয়েন করেছো, কেউ শেয়ার দিয়েছো কিনা আমি জানি না। আচ্ছা, প্রথম থেকে ক্লাস করবা সুন্দর করে, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করবা। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করা লাগবে। ওকে,
সবাই এ পর্যন্ত ক্লিয়ার, তাই না ভাইয়া? ক্লিয়ার হলে একটু ডান লেখো, ক্লিয়ার হলে একটু ডান লেখো। আচ্ছা, উম্মে কুলসুম, হ্যাঁ স্যার এর আগেও সমাস হ্যাঁ ক্লাস নেওয়া আছে, গত বছরের পেইড ব্যাচের ক্লাস ছিল, ঠিক আছে? ওটা পেজেই দেওয়া আছে, দেখবা পেজ থেকে একটু সুন্দর করে দেখে নেবা, ঠিক আছে? পেজ থেকে সুন্দর করে দেখে নেবা, ঠিক আছে? সুমাইয়া আক্তার, মাইশা, ডান ডান। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, তাই না? ওকে, মেহেদি হাসান, ডান, গুড। সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, কারো কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবা। আর বাসায় যদি কোনো বই থাকে সেই বইটা সুন্দর করে পড়া লাগবে, সেই বইটা সুন্দর করে পড়তে হবে। এখন আমি তোমাদের কিছু সমাস নির্ণয় করতে দিই, তোমরা একটা সমাসগুলো নির্ণয় করে দাও। ওকে, আচ্ছা আচ্ছা, বাসায় কোনো বইতে বা কোনো কিছুতে সমস্যা হলে অবশ্যই নেক্সট দিন যাবা। তাহলে তোমরা একটু বলো যে ত্রিফলা, এটার ব্যাস বাক্য করো। ত্রিফলা, এটার ব্যাস বাক্য করো সবাই। দু আনা, ব্যাস বাক্য করো। শতবর্ষ, ব্যাস বাক্য করো। শতবর্ষ, শতাব্দী, ব্যাস বাক্য করো দ্রুত। চারটা দিছি, সবাই ব্যাস বাক্য করো, সবাই একটু ব্যাস বাক্য করো দ্রুত, ঠিক আছে? সবাই একটু দ্রুত ব্যাস বাক্য করো, চারটা। আচ্ছা, সবাই একটু দ্রুত ব্যাস বাক্যগুলো করো তো। ত্রিফলের সমাহার, এমএসটি আফসানা, গুড হয়েছে। ত্রিফলের সমাহার, গুড হয়েছে। তাহলে ফলকে বোঝাচ্ছে ত্রি, ফলের সমাহার। দু, দু আনার সমাহার, দু আনের সমাহার হয়। শত বর্ষের সমাহার, শত অব্দের সমাহার। আমি দিলাম সপ্তাহ, সপ্তাহ, এটার ব্যাস বাক্য করো তো। সপ্তাহ, সপ্তাহ, এটার ব্যাস বাক্য সবাই একটু দ্রুত করো। সপ্তাহ, ঠিক আছে? এটার ব্যাস বাক্য সবাই একটু দ্রুত করো। সপ্তাহ, এটার ব্যাস বাক্য হবে সপ্ত অহের সমাহার। সপ্ত অহের সমাহার। ওকে, সপ্ত অহের সমাহার, গুড। সবাই ক্লিয়ার, তাই না? ওকে, এইগুলো সুন্দর করে বাসায় পড়বা। 9-10 বইটা পড়বা। যে কোনো একটা বই কিনবা বাজার থেকে, যদি না কেনা থাকে সেটা দেখে দেখে বিগত সালের বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি, চাকরির যে যে পরীক্ষা এখান থেকে এসেছে, অথবা এটা না করতে পারলে বিসিএস এর প্রশ্নগুলো পড়বা। সাথে তোমার বিগত সালের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো পড়বা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আছে কুষ্টিয়া, সবগুলো বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন ব্যাংক কিনবা, অথবা যে বইটা আছে সেই বইটা থেকে কোশ্চেনগুলো সলভ করবা। নিত্য, দ্বিগু, আর কি, আচ্ছা দ্বন্দ্ব সমাস, এই তিনটা সমাস প্র্যাকটিস করবা, ঠিক আছে? তিনটা সমাস সুন্দর করে প্র্যাকটিস করবা। বিগত সালের যত প্রশ্ন আছে সবগুলো তুমি সলভ করবা, সবগুলো সলভ করবা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ভালো কিছু আসবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ভালো কিছু আসবে।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলো, কারো কোনো কোশ্চেন থাকলে এবার একটু বলো। সবাই কি ক্লাসটা বুঝতে পেরেছো? বলো। আচ্ছা, আমি খুবই অসুস্থ, হ্যাঁ, তারপরেও যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। বাসায় সুন্দর করে পড়া লাগবে, ঠিক আছে? এই কয় মাস তোমার জন্য, তোমার জীবনের জন্য একটা যুদ্ধ, ঠিক আছে? এই কয় মাস তোমার জীবনের জন্য একটা যুদ্ধ, পরীক্ষার আগ পর্যন্ত। যদি একটা চান্স পেয়ে যাও তখন দেখবা কত ভালো লাগে। গতবার যেটা চান্স পেয়েছে অনেকে SMS দিয়ে বলে যে ভাইয়া চান্স হয়ে গেছে, এটা খুবই আনন্দের বিষয়, ঠিক আছে? তোমরাও যেন বলতে পারো, সমাজে যেন মানুষের সামনে গিয়ে বলতে পারো যে না, আমি একটা সরকারি নার্সিং এ চান্স পেয়েছি। এটা খুবই গর্বের হবে, ঠিক আছে? তোমার পিতামাতা তোমার জন্য অনেক সম্মান পাবে। ওকে, তাহলে সবাই সুন্দর মতো ক্লাস করবা, পড়াশোনা করবা। আচ্ছা, সবার সাথে তাহলে আবার অবশ্যই পরবর্তী ক্লাসে হয়তো দেখা হতে পারে। তো এর